অমাবস্যার রাত, তাজা রক্তে ভেসে যাচ্ছে গ্রামের মাটি। নিঃশব্দ অন্ধকারে কারোর শব্দ শোনা যায় না, শুধু দূরে একটা শেয়াল ডেকে ওঠে। চারিদিকে ডালপালা ছড়ানো গাছটার শিকড়ের কাছে মাথা ঠেকিয়ে বসেছে মাঞ্জু। সে তার জীবনকে উৎসর্গ করবে। এই গ্রামকে তুই রক্ষে কর উদিত মাই, কাউকে মরতে দিস নে। তুই তো আগে সবাইরে রক্ষে করতিস, বল কেন এমন বদলে গেলি তুই? আমি তোকে বলছি, দেখিস এই গ্রামে আর কোনো শয়তান থাকবে না। তো তো সবারে ক্ষমা কর আর আবার সবাইরে রক্ষে কর মাই। তুই যদি না পারিস তো আমায় বল, তোর তোর কত রক্ত চাই, আমি আমি দেব তোরে। আমায় নিয়ে নে মাই, আমায় নিয়ে তুই তোর তেষ্টা মিটাকে নে। তো আমারে নে। শীতের ঠান্ডা রাত, অমাবস্যার ঘন অন্ধকার তার বিস্তৃত চুলে গেঁথে নিয়েছে এক একটা বিন্দু বিন্দু তারা। রাতের আকাশে তারা জ্বলজ্বল করছে আর পুষ্পের ন্যায় এই অসীম কেশরাশিকে শোভামণ্ডিত করছে। এরই মাঝে গ্রামের মাটিতে বসে অঝরে কেঁদে যাচ্ছে মাঞ্জু। মেয়েটার বয়স 15 কি 16 হবে। ছোটবেলা থেকে বাপ মায়ের মুখ দেখেনি। পরিবার বলতে ঠাকুমা আর ও। তার সামনের গাছটার সারা গায়ে অসংখ্য রোয়া হুলের মতন ফুটে রয়েছে। মাঞ্জুর গ্রাম ধীরে ধীরে শ্মশানে পরিণত হচ্ছে। দলে দলে মানুষ মরছে, সব ওই গাছটার খিদে। আরো কাঁদছে মাঞ্জু, আরো কাঁদছে। একসময় ধীরে ধীরে ওর ধৈর্যের বাঁধ ভাঙে। সে চিৎকার করে বলে ওঠে, তুই আমার কথা শুনলি না তো উদিত মাই? এবার দেখ আমি কি করি। তুই আমারও রক্ত খাবি, তাই না? হ্যাঁ, তবে তাই নে। এই বলে গাছের গা দিয়ে বেরিয়ে আসা সূচের মতন রোয়াগুলো ছিঁড়ে নিজের শরীরে প্রবেশ করালো মাঞ্জু। যেখানে সেই কাটা বিদ্ধ করছিল সেখান থেকে ধীরে ধীরে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। এই গাছ খিদে মেটাচ্ছে, বহু যুগের খিদে। সেই স্থানের মাটিতে গড়িয়ে পড়তে থাকে মানুষের তাজা রক্ত, ভিজে যেতে থাকে নরম ঘাস। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে মাঞ্জু। কাঁপুনি দিতে দিতে গড়িয়ে পড়ল মাঞ্জু। শেষ রক্তভূমি হওয়ার আগে একটাই কথা বলতে পারল, শয়তানদের শেষ করতে গিয়ে তুইও শয়তান বনে গেলি। তোর এত খিদে কিভাবে মিটবে? কিভাবে মিটবে? ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content is leading to piracy and it's a crime. গল্পমেট্রিক চ্যানেলের যে কোনো রকম গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। কয়েক বছর আগে গ্রামের শেষের রাস্তা যেখানে বেঁকে গেছে স্টেশনের দিকে, ঠিক সেখানেই একটা বিরাট বড় গাছ। গাছটার বয়স হবে অনেক, তবে গাছটা অদ্ভুত। সারা গায়ে কেমন কাটা আছে, তবে স্টেশনের সম্পত্তি বলে কেউ তেমন গ্রাহ্য করে। তবে গাছের নিচে একটা বছর 5 মেয়ে চুপ করে বসে থাকে। ওর নাম মাঞ্জু। ওর মা বাপ নেই। কাছের বলতে একটা ঠাকুমা আর ওই গাছটা।
সে ওই গাছের সাথে কি যে এত কথা বলে কে জানে। কেউ মাঞ্জুকে কোনোদিন কাঁদতে দেখেনি, কারণ মাঞ্জু তার দুঃখ কষ্ট তার ওই গাছকে বলে। কেউ কিছু না বুঝলেও ও বোঝাতে চায়। ও শুধুই বলে এই গাছটাই নাকি ওর সব, ওর মাই। এই গাছের সঙ্গে ওর আত্মার টান। মেয়েটার কথা শুনে সবাই লুকিয়ে হাসে, আবার কেউ মিলিয়ে দেখতে চায়। সত্যি, গাছের গাছে পুজো দিলে মানত করলে কিছু হয় নাকি? হাত জোর করে মাঞ্জু সবাইকে বলে, তোমরা যা চাইবে আমার উদিত মাই সব দেবে। তিনি জাদু জানেন গো, তিনি জাদু জানেন। গ্রামের লোক প্রথমে বিশ্বাস করে না, প্রায় সবাই অবিশ্বাসের চোখে দেখে। মেয়েটা যা বলবে বিশ্বাস করতে হবে নাকি? সেদিন গ্রামের চণ্ডী মণ্ডপে বসে থাকা হারান বলে, মেয়েটার নিশ্চয়ই কোনো ধান্দা আছে দেখো গা। আরে যে গাছটা এতদিন জংলা লতায় জড়িয়ে পড়েছিল, সেই গাছটাকে নিয়ে হঠাৎ এরকম দরদ উঠলে উঠছে কেন বুঝতে পারছি না বাবু। মেয়েটার কী স্বার্থ আছে কি জানি। নিতাই বলে, তবে ওর কথা শুনলে চলবে না, আমাদেরকে নিজেকেও পরখ করে দেখতে হবে। তবে এদের কথাবার্তা শুনে গ্রামের প্রবীণ এক মহিলা, যিনি প্রতিদিন নিয়ম করে সন্ধ্যা সকাল চণ্ডী মণ্ডপে আসতো মারুলি দিতে, সে বলে, তোরা যাই বলবো কেনে, ওই ডালপালা ছড়ানো গাছটার কিছু তো একটা শক্তি আছেই। এরাম একটা গাছ যার ফল নেই, ফুল নেই, আছে শুধু কাঁটা, যার কাছে মানত করলে মানুষের মনের ইচ্ছা পূরণ হয়। মানত করতে লাগতো রক্ত। শুধু এই গ্রামে নয়, আজ থেকে অনেক বছর আগে এই গাছ অনেক গ্রামে থাকতো। মানুষ মূলত পাখি, ছোট পশু ধরে মানত করত। তবে এই গাছ এক পিশাচ, যার খিদে মেটানো দুষ্কর। নিতাই বলে, রক্ত দিয়ে মানত করলে যা খুশি তাই পাওয়া যায় নাকি? হ্যাঁ, তবে সাবধান, তার খিদে বড় ভয়ঙ্কর। তাহলে তো পঞ্চায়েত থেকে এর একটা ব্যবস্থা করতে হয়। তাই সেদিন গ্রামের বুড়ো মাথারা জটলা বেঁধে সেই জায়গাটিতে যায়। মাঞ্জুকে সেখান থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। তারা অনেক পরীক্ষা করে দেখেছে গাছটাকে দেখতে বট গাছ, অশ্বত্থ গাছ কিংবা শাল গাছের মতন নয়। গাছটার আশেপাশের পরিবেশ কেমন যেন থমথম, গাছে মোড়ানো পাতা, আর সারা গাছে অদ্ভুত কাটার মতন তীক্ষ্ণ রোগ। বিরাট বড় ঝাঁকড়া এই গাছতলায় এসে দাঁড়ালে মনে হয় যেন পৃথিবীর সমস্ত ছায়া, সমস্ত অন্ধকার সেখানে বন্দী। সেখানে দাঁড়ালে অকারণে ঘাম, আবার কখনো দিনের বেলায় অকারণ ঠান্ডা লাগে। এই গাছের পাতাগুলো মাথা নুইয়ে গুটিয়ে থাকে। মনে হয় সে যেন ক্ষুব্ধ, বিনা অনুমতিতে তার জায়গায় আসাতে। অনেকে আবার ভয় পায়, তবে তাদের কথা শুনে আর কিছুই বলে না মাঞ্জু। সব শুনে দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসে আর বলে, আমার উদিত মাই সবার কথা শুনবে। আমি চোখে দেখিনি তো কি হয়েছে তাতে? তোমাদের কথা তো শুনতে পাই। তোমরা মানত করলেই বুঝবে উদিত মাই কি পারে আর কি পারে না। একবার মানত করে দেখোই না। অনেক ছোটবেলায় মাঞ্জুর ঠাকুমা ওকে একটা গল্প শুনিয়েছিল। সেই গল্পটা কোনোদিনও ভোলেনি মাঞ্জু। ঠাকুমা বলেছিল, জানিস তো মাঞ্জু, এই উদিত মাই আমাদের ইষ্ট দেবী। আগে আমাদের পরিবার নানা জায়গায় গিয়ে এই উদিত মাইকে প্রাণ প্রতিষ্ঠা করত। সেই জায়গার নাম হতো উদিত মায়ের তান। তোর বাপ মা মরল
আর এই বয়সে আমার আর ক্ষমতা নাই। উদিত মায়ের সেবা করে এক রক্ত পিসেজ। উদিত মাই যদি রুষ্ট হন তখন ওই রক্ত পিসেজ জেগে ওঠে। আর তার রক্তের ভীষণ খিদে, সেই খিদে মেটাতে গোটা গ্রাম উজাড় হয়ে যায়। কিছুই ভোলে না মাঞ্জু, শুধু মনে মনে ভয় পায় কোনো মতেই যেন রক্তপিশাচ জেগে না ওঠে। একদিন সকালে গ্রামের মোড়ল এলো মাঞ্জুর কাছে, এসে বলল, তোর উদিত মাইকে কি উৎসর্গ করতে হয় বলতে পারিস? কিভাবে পুজো দেব তার? দেখিস বাবু, আমরা যেন প্রাণে বাঁচি। তোর কথায় পুজো দিতে এলুম, উদিত মাই যেন সন্তুষ্ট হয়। কিভাবে কি করব একটু বলে দে দেখি, আমি তোর কথা মানব। যা চাইবো তাই পাবো। আর যদি আমি উপকার পাই তবে বাকিদেরকেও বলবো যাতে তারা এখানে আসে। নে এবার বল তো দেখি। উদিত মাইয়ের কাছে তো মানত করলে রক্ত লাগবে, পাখির রক্ত আনতে পারো। আর পুজোর সামগ্রী পাখির রক্ত কেন? আমি যদি নিজের রক্ত দিই তবে কি তোর উদিত মাই আমার কথা শুনবে? কি মানত করবে তুমি? আমার বউয়ের সামনেই বাচ্চা হবে। এর আগে 3খানা মেয়ে দিয়েছে, এবার যেন ওর কোলে ছেলে আসে, এটাই চাই। এভাবে বলছো কেন গো মোড়ল কাকা? ছেলে হোক কি মেয়ে, তোমারই তো সন্তান নাকি? আর উদিত মাইয়ের সামনে দাঁড়িয়ে এসব করো নে গো। উনি উনি রাগ করবেন। আমার ছেলে চাই, ব্যাস। তোর উদিত মায়ের কাছে পুজো দিতে আসবো। যত রক্ত লাগে দেব, মানুষের রক্ত লাগবে দেব, তাও। কিন্তু উদিত মাইকে লোভ দেখিও না মোড়ল কাকা। এরপর যদি তার খিদে বেড়ে যায় তবে সামলাতে পারবে নি। তোর মাই যদি আমার কথা শোনে তবে আমি তাকে সব উজাড় করে দিতে পারি। বেশ, তবে বেশি লোভ করো নে গো। তুমি এসো, পুজো দিয়ে যাও, আর কিছু ভেবো নি। বাকিটা উদিত মাই দেখে নিবে। তোর উদিত মাই যদি আমার কথা রাখে তবে ধুমধাম করে পুজোর আয়োজন করব, একটা মন্দিরও বানিয়ে দেব। কাল আমি আমার পরিবার এসে পুজো দিয়ে যাব। আর এই নে 100 টাকা, পুজোর জিনিস কিনে নিস। উদিত মায়ের তো কিছু লাগে না, মন থেকে তারে দেখো, দেখো সব ভালো হবে। সেদিন রাতে ঘুম আসেনি মাঞ্জুর। মনে ভয় নিয়ে কুকড়ে শুয়েছিল সে। রাতের খাবার না খাওয়ায় ঠাকুমা জিজ্ঞাসা করেছিল, এই এই মাঞ্জু, হয়েছেটা কি তোর? মাঞ্জু বলে, কিছু ভালো লাগছে না গো ঠাকুমা। মোড়ল কাকার ছেলে চাই, তার মেয়ে পছন্দ না। জানি নে কাল এসব শুনে যদি উদিত মাই রেগে যায়। জানোই তো মায়ের অনেক রাগ। ঠাকুমা এসে পিঠে হাত রেখেছিল মাঞ্জু আর বলেছিল, ভয় পাস নে, উদিত মাই সবাই রে ভালো রাখবে। পরের দিন অনেক ভোর থাকতেই উদিত মাইয়ের থানে চলে এলো মাঞ্জু। লাল শালু দিয়ে গাছটার চারিদিকে পরিয়ে দিল, ধূপ ধুনো আর একটা মাটির সরা যেখানে রক্ত লাগবে। পুজোর সব জোগাড় সেরে একটু হাঁপ সেরে বসল। ইতিমধ্যে গ্রামের অনেকেই আসতে শুরু করলো। মাঞ্জুর কেবল মনে হচ্ছে সবাই যেন দাড়ি পাল্লায় হিসেব কষতে এসেছে। এক এক লোকের এক এক জিনিস চাই। মাঞ্জু বলল, তবে যা কিছু পাওয়ার উদিত মাই তো আগে থেকেই দিয়েছে। তবে সবার এত চাহিদা কেন? গ্রামের লোকগুলোকে দেখো মা, ওদের ভালো করো। আজ অনেকে আশা নিয়ে তোমার কাছে আসবে, তুমি ওদের দেখো। মাঞ্জু পুজোর সামগ্রী গুছিয়ে নিল। তারপর সে বলল, উদিত মাই চলো তোমায় সাজিয়ে দি, ওরা আসবে, তোমার পুজো করবে। সকালে স্নান সেরে এসেছিল মাঞ্জু। এখন বুড়ো গাছটার চারিদিকে
আলপনা আঁকলো মাঞ্জু। লাল পাড় ও আকাশি রঙের একটা শাড়ি পরেছে আজ সে। 20 আনা বুনো ফুল দিয়ে চারিদিক ভরিয়ে রাখল। অজানা গন্ধের একটা কাঠ জ্বলল গাছটার সামনে। একটু একটু করে বেলা বাড়তে থাকে। আলোয় ভরে ওঠে এই অঞ্চলের চারিপাশ। মাঞ্জু ভাবে, এই বুঝি ওরা এলো। হ্যাঁ, ওরা আসে। তার কিছু সময় পরে ওই যে দূরে দেখা যায় মোড়লের সঙ্গে আরো অনেকে আসে। ওই ওই তো, ওই ওরা আসছে। দেখেছো দেখেছো উদিত মাই, এতদিন ওরা আসেনি কেউ, কিন্তু যখন এলো সবাই একসঙ্গে এলো। আমার যে দেখে কি ভালো লাগছে। তুমি তুমি দাঁড়াও মাই, আমি আমি ওদের নিয়ে আসি। ছুটতে গেল মাঞ্জু, প্রতিদিনের মতো গ্রামবাসীদের ডেকে নিয়ে আসতে। সুসজ্জিত ডালা সাজিয়ে মোড়লবাবু পুজো দিতে এসেছে। সঙ্গে এনেছে 3টে পায়রা। ওই রক্ত যে চাই। ওদের দেখেই মুখটা খুশিতে ভরে উঠল মাঞ্জু। সে বলল, এসো এসো মোড়ল কাকা। মোড়ল সেদিন পুজো দিল। এরপর থেকে মোড়ল উদিত মাইয়ের কাছে প্রতিনিয়ত পুজো দিতে থাকলো, আর দিতে থাকলো রক্ত। একদিন খবর এলো মোড়ল বাবুর বউ আতুর ঘরে গেছে। সেই শুনে মাঞ্জু তার ঠাম্মার কাছে এসে বলল, জানো ঠাকমা, সবাই এখন উদিত মাইয়ের পুজো করে। আমি কত করে চেয়েছিলাম সবাই যেন উদিত মাইয়ের পুজো করে, আর দেখো সেটাই সত্যি হচ্ছে। আমার ভালো লাগছে, জানো তো, আমার খুব ভালো লাগছে ঠাকমা। জানো জানো আজ আবার মোড়ল কাকার ঘরে বাচ্চা হবে। মাঞ্জুর এত খুশি দেখে ঠাম্মা কিছুই বলল না। দেখতে দেখতে বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল। মোড়ল মশাইয়ের বউটার কোল জুড়ে কন্যা সন্তান এলো। আর সেই খবর পেয়ে প্রচণ্ড রাগে গড়গড় করতে করতে মোড়ল ওর ছেলেদের ডেকে পাঠালো। গলা উঁচিয়ে বলল, এই কে আছিস? যা পুঁতে দে মাঞ্জুটাকে, মুখ হাত পা বেঁধে পুঁতে দিবি। আর হ্যাঁ, বেশি চিৎকার করলে গলা টিপে মেরে ফেলবি, তারপর পুঁতে দিস। আর ওর ওই আঁতুর ঘরটায় যে মেয়ে মানুষ আছে আর বাচ্চাটাকেও নিয়ে আসবি। আগে দুটোকে সহ্য করেছি, এটাকে আর পারবো না। সব কটাকে একসঙ্গে পুঁতে দে। ওই কাজটার কাছে পুঁতবি। মানত করেছিলাম না ঘটা করে, সব কটাকে এমন মানতের বলি হিসেবে দিলাম। যা নিয়ে যা, আমার 2 চোখের সামনে থেকে ওদেরকে নিয়ে যা। মোড়লবাবুর কথা শুনে কেঁপে উঠল দুজন। বলে কি, বউ বাচ্চা সবাইকে পুঁতে দিতে বলছে? তিনি আবার ডাকলেন, এই শোন, সব কটাকে শাড়ি দিয়ে পুঁতবি। আমি গিয়ে ফুল চড়িয়ে আসবো। গ্রামে চড়িয়ে দিবি আমার বউটা নষ্ট, অন্য পুরুষের হাত ধরে পালিয়ে গেছে। যা যা যা, এখন দূর হ। দায়িত্ব পড়ল কম বয়সী 2জন ছোকরার উপর। তারা মাঝরাতে আতুর ঘরে ঢুকে ওরা হির হির করে বের করে আনলো মোড়লের বউ আর 3 মেয়েকে। আগের 2টো মেয়ে যমজ, বছর 5 বয়স, আর 3 নম্বর জন সবে জন্মেছে। এই রাত বিরেতে নিয়ে যাওয়া হচ্ছে ওদের। তারা ভাবতেও পারছে না কি ভয়ঙ্কর খেলা চলছে ওদের সাথে। ভয় কুকড়ে গেল মা ও 2 মেয়ে। কোলে থাকা সদ্যজাত শিশুটা কিছুই বুঝছে না, শুধুই মুখের দিকে তাকিয়ে থাকে। প্রচন্ড ভয় চিৎকার করতে থাকে ওরা। বিরক্ত হয়ে মাথায় জোরসে বাড়ি মারল 2 যুবক। আর কোনো শব্দ না, একেবারে চুপ হয়ে গেল ওরা। 4টে লাশকে আলাদা বস্তায় পুরে ঠেলতে ঠেলতে নিয়ে এলো 2 যুবক। সেদিন রাতে দারুণ বৃষ্টি। এ ধর 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 ধর, লাশটাকে পুঁতে রাখ এখানে, কেউ যেন খুনা করেও জানতে না পারে। জলদি কর, হাত লাগা। কি কাণ্ড বল দেখি, মোড়ল মশাই কি পাথরের মানুষ নাকি কি জানি বাবা। এই গাছটা তো সবাই পুজো করে বল, সেখানে কি না সারি সারি দিয়ে সরিয়ে দেওয়া হলো 4খানা লাশ। আরে সব না ভেবে কাজটা তাড়াতাড়ি কর দেখি। নিজের বউ আর সন্তানকে মেরে ফেলার আগে 2বার ভাবনা চিন্তা করলে না? হ্যাঁ, আমার তো মাঝে মাঝে ভয় করে, আমাদেরও যদি ওরকম। অত সোজা?
দেখিয়ে দেবো মজা। মালিকের সামনে দুটো কথা বলতে পারিস না, আর মজা দেখাবি। প্রাণ বাঁচাতে আমি সব করতে পারি রে ভাই। অন্য বাচ্চা মেয়েদের ও তাদের মাকে মেরে দিলেও সদ্যজাত বাচ্চাটাকেও তখনও মেরে ফেলেনি তারা। এদিকে বাচ্চাটা কাঁদতে শুরু করলো। তবে এটা তো একটা ছোট্ট বাচ্চা, এরে মাটিতে পুঁতে দিতে মায়া হচ্ছে রে। এই দেখ দেখ, মনে হচ্ছে লাশের থেকে গড়িয়ে পড়া রক্ত কেমন যেন মাটি শুষে নিচ্ছে। তাহলে এই রক্তের স্বাদ পেলে নাকি রক্ত পিশাচ গোটা গ্রামটাকে ধীরে ধীরে খেয়ে নেবে। কী সব বলছিস বলতো? বৃষ্টির জন্য এমন মনে হচ্ছে। তাড়াতাড়ি কর, অমন করিস না, তাড়াতাড়ি কর। আমার ভয় করছে ভাই, আমার ভয় করছে। এইসব কথা রাখ, চল 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 তো। এখন আমাদের প্রাণ বাঁচাতে হলে এখনই পালাতে হবে। পালা। কিছুমাত্র সময়ের ব্যাপার। মানুষ দুটো একটা মেয়ে মানুষের দেহকে মাটিতে পুঁতে দিয়ে নির্দ্বিধায় পালিয়ে গেল। পরের দিন সকালে উদিত মায়ের কাছে এলো মাঞ্জু। আজ তোর বিশেষ পুজো উদিত মাই, তোকে আজ আমি লাল চিলির কাপড়ে সাজিয়ে দেব। আজও সব গ্রামবাসীরা আসবে, তোর পুজো করবে। ওদের সবার কথা রাখিস মাই, তুই ওদের সবার কথা রাখিস। আজ উদিত মায়ের বিশেষ পুজো। মহা সমারোহে সেই পুজো পালিত হবে চিতপুর গ্রামে। গ্রামবাসীরা উৎসাহিত, তারা পুজোর সামগ্রী নিয়ে এসেছে। নাও, তোমরা এবার এক এক করে উদিত মাইয়ের কাছে পুজো দাও, মানত করো। তোমাদের যার যা মনে আছে সব তোমরা মাকে বলো। গ্রামবাসীরা পুজোর আয়োজন করলেন। পাশের গ্রাম থেকেও অনেকে এলেন উদিত মাইয়ের পুজোয়। চিতপুর গ্রামে যেন উৎসব, সকলেই খুশি হলেন। সেদিন নিয়ম মতন পুজোর আয়োজন সব হলে পর একে একে গ্রামবাসীরা বাড়ি ফিরে গেলেন। রয়ে গেল একা মাঞ্জু। সে একা একাই উদিত মাইয়ের সঙ্গে কথা বলে। আচ্ছা উদিত মাই, এই গ্রামটা দিন দিন কেমন বদলে যাচ্ছে তো বলো? আগের চাইতেও আরো বেশি করে মানুষের মধ্যে মিলমিশ বেড়েছে, সবাই আনন্দ এখন করতে পারে। মাই তুমি এইভাবেই সবাইকে সামলে রেখো মাই। তোমার জন্যই সবাই ভালো থাকুক। রাত বাড়ছে, চিতপুর গ্রামের মানুষজন ঘুমিয়ে পড়েছে। ফলে গ্রামের কোনো জনপ্রাণীর শব্দ শোনা যায় না। ঠিক এমন সময় একটা অদ্ভুত কান্নার সুর শুনতে পেল মাঞ্জু। কান পেতে শুনল সেই সুর আসছে বাইরে থেকে। কখনো মনে হচ্ছে সুর, আবার কখনো মনে হচ্ছে কারো চাপা কান্নার শব্দ। এমন শব্দ আগে কখনো শোনেনি মাঞ্জু। ঘুম থেকে উঠে বসল সে, জানলার কাছে দাঁড়িয়ে বলল, কে কাঁদে এমন করে? এই রাতে এমন শব্দ শুনলেও তো গা ছমছম করে, গায়ে কাটা দিয়ে ওঠে। মাঞ্জু একবার ভাবল তার কি বাইরে যাওয়া উচিত। তারপর মনে হলো ঘরে ঠাকুমা ঘুমাচ্ছেন। দরজাটা আস্তে করে বন্ধ করে পা টিপে টিপে বাইরে বেরিয়ে এলো। ঘন অন্ধকার গ্রামের প্রত্যেকটি কোণা, ভয় গায়ে কাটা দেয়। এমন পরিস্থিতিতেও কে এমন করে কাঁদে, কার স্বর শোনা যায়? তাই খুঁজতে বেরিয়েছে মাঞ্জু। সতর্কভাবে এগোতে এগোতে সে মুখে বলতে লাগলো, কি গো, কার আওয়াজ শোনা যায়? কে কাঁদে? কথা বলো। কি গো, কে আছো? নিজের পরিচয় দাও। তুমি কোথায় আছো বলো। তবে পাল্টা কোনো উত্তর পায় না মাঞ্জু। তবে শুধুই শুনতে পায়
কেমন এক চাপা কান্নার শব্দ ধীরে ধীরে আরো স্পষ্ট হচ্ছে। অর্থাৎ ধীরে ধীরে উদিত মাইয়ের থানের খুব কাছাকাছি চলে এসেছে মাঞ্জু। এটা তো উদিত মাইয়ের থান। এখানে কি এমন করে কাঁদে? গাছটা ঠিক সামনে দাঁড়িয়ে কেমন যেন পাথর হয়ে গেল মাঞ্জু। মাটির উপর বসে একটা ছায়া মূর্তি, তাকে দূর থেকে দেখা যাচ্ছে। খুব সম্ভবত একটা নারী মূর্তি, উলঙ্গ, যার ডান ও বাম কোলের ধার দিয়ে ঝুলছে এক একটা শিশুর মাথা। মনে হচ্ছে সে যেন ওই শিশুটিকে কোলে নিয়ে বসে রয়েছে। তাকে লক্ষ্য করে আরো একটু কাছে এগিয়ে গেল মাঞ্জু। ভয়ার্ত গলায় ধীরে ধীরে জিজ্ঞাসা করল, কে তুমি? কি নাম তোমার? তোমার তোমার বাচ্চার কি বিপদ হয়েছে? কিছুক্ষণ কোনো সারা শব্দ নেই, একটিও শব্দ নেই কোথাও। এখন বিপদে পড়ে চিৎকার করলেও কেউ সাড়া দেওয়ার নেই। এখন মাঞ্জুর মনে হচ্ছে একা একা তার এখানে আসা উচিত হয়নি। মাঞ্জু বার কয়েক এই একই প্রশ্ন করে গেল, তারপর বিরক্ত হয়ে বলল, আচ্ছা, তুমি কি কথা বলতে পারো না? কত করে তোমায় জিজ্ঞাসা করছি কিছু সাহায্য চাও কিনা, কিন্তু কোনো উত্তর দিচ্ছ না কেনে? তুমি যদি উত্তর না দাও আমি কিন্তু ঘুরে ফিরে যাব। মাঞ্জুর কথা শেষ হতে একটা জড়ানো শব্দ হতে লাগলো, একই সঙ্গে বাচ্চার কান্নার শব্দ, আর অন্যদিকে খ্যানখ্যানে গলায় এক মহিলার কান্নার কণ্ঠ। তবুও ঠায় দাঁড়িয়ে রইল মাঞ্জু। তবে ওর মুখ যেন বলছে এবার সেই এমন কিছু দেখবে যা সে দেখবে বলে ভাবেনি, দেখবে বলে চায়নি। এমন কিছু যা শরীরের রক্তকে হিম করে দেয়। কদিন আগে ঠাকুমা মাঞ্জুকে বলেছিল, শোন মঞ্জু, উদিত মায়ের পূজা করছিস সে তো ভালো কথা, কিন্তু কিন্তু মনে রাখিস যখন তখন যেখানে সেখানে যাবি নে, যা খুশি অমনি সেটি দেখতে যাবি নে। অনেক সময় যা শুনবি তাই হয়তো সত্যি নয়, আবার যা দেখবি তাও সত্যি নাও হতে পারে। রাত বেড়েতে বাইরে বেরোবি নাই, সব জায়গায় বিপদ ওত পেতে আছে। সমঝে চলিস মঞ্জু, সমঝে চলিস। ঠাকুমার কথা মনে পড়তে মুখটা শুকিয়ে গেল মাঞ্জু। এত রাতে একা চলে আসা হয়তো ঠিক হয়নি। স্থির হয়ে দাঁড়িয়ে রইল মাঞ্জু, তাকিয়ে রইল সামনের দিকে। মাঝে মিনিট খানেক পেরিয়ে গেছে। হঠাৎ মাঞ্জু দেখল ওর সামনে যে বসে রয়েছে সে খুব সম্ভবত একটা নারী মূর্তি। সে তার মাথাকে একবার কোলের কাছে আনে, আবার মাথা উঠিয়ে আকাশের দিকে তাকিয়ে কান্না করছে, আর সারা শরীরে মাটি। মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন সন্তান শোকে পাথর হয়ে গেছে সে। চুপচাপ দাঁড়িয়ে না থেকে সামনের দিকে এগিয়ে এলো মাঞ্জু। মেয়েটার শরীরটা এক জায়গায় স্থির, কিন্তু মাঞ্জুকে দেখে মাথাটা ঘুরে গেল মাঞ্জুর দিকে। এবার স্পষ্ট দেখতে পেল মাঞ্জু তার ঠোঁটের পাশে তাজা রক্তের দাগ। মুহূর্তের মধ্যে তার লকলকে লাল জিভ ঠোঁটের এক পাশ থেকে অন্য পাশের দিকে ঢুকে গেল মুখের ভেতর, যেন একবারে অনেকটা রক্ত পান করছে সে। দু চোখের জায়গায় দুটো কোটর, সেখান দিয়ে লম্বা হয়ে নেমেছে রক্ত। দুটো সূচলো দাঁত তার ঠোঁটের দুপাশে। এই দৃশ্য দেখে শরীরে আর জোর পাচ্ছে না মাঞ্জু। মনে হচ্ছে মৃত্যু বোধহয় শিয়রে দাঁড়িয়ে।
এবার বাচ্চাটার দিকে চোখ গেল মাঞ্জুর। দেখেই বোঝা যাচ্ছে সে মৃত, তবে শরীরটা একেবারে সাদা, যেন কেউ সেই শরীর থেকে প্রাণপণে টেনে নিয়েছে রক্ত। সামনেই উদিত মাইয়ের থান, সেখানকার মাটি ভিজে যাচ্ছে রক্তে। মাঞ্জু চিৎকার করে লুটিয়ে পড়ল মাটিতে। মাঞ্জু দেখছে উদিত মাইয়ের গাছের পাতা ধীরে ধীরে খুলে যাচ্ছে। একটা মা ও তার কোলে একটা মেয়ে, আর দুটো মেয়ে খেলা করছিল ওর আশেপাশে। গাছের শরীরের সঙ্গে লেপ্টে থাকা 4টে ডাল বেড়ে উঠল। গাছের পেটের কাছে ওটা কি? একটা জীব না? আস্তে আস্তে সে জীবটা জড়িয়ে নিল মাঞ্জুকে। গাছের জীব ওদের এক এক করে পেঁচিয়ে নিল। প্রাণপণে চিৎকার করছে ওরা, বাঁচাও বাঁচাও। কেউ শুনছে না। মাঞ্জু এগোতেও পারছে না। এই নরক যন্ত্রণা কি চোখে দেখা যায়? আস্তে আস্তে 4টে শরীরের সব রক্ত শুষে নিল গাছটা। সাদা হয়ে গেল মানুষগুলোর শরীর, রক্ত শূন্য, ফ্যাকাশে। সরু সূচের মতন কিছু একটা কিলবিল করলো মাটির উপর। প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে বিছানার উপর উঠে বসল মাঞ্জু। এটা কি দেখলাম আমি? ঠাকমা, ও ঠাকমা, ঠাকমা তুমি কোথায়? কি হয়েছে কি তোর? এত এত ভয় পেয়ে গেলি কেন হঠাৎ? কোনো ভয়ের স্বপন দেখিছিস? হে ঠাকমা, আমি স্বপ্ন দেখলাম উদিত মাইয়ের থানের কাছে একটা মেয়ে মানুষ একটা বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। তবে তবে বাচ্চাটা মরে গেছে। ওর মাথাটা ঝুলছে মেয়ে মানুষটার কোল দিয়ে, আর মেয়ে মানুষটার মুখ ময় রক্ত মেখে বসে আছে, যেন যেন আমি আসার আগে অনেকক্ষণ ধরে সে রক্ত খেয়েছে। আর আর জানো ঠাকমা, বাচ্চাটার শরীরটা সাদা হয়ে গেছে। কেউ যেন শরীর থেকে সমস্ত রক্ত খেয়ে নিয়েছে। এসবের মানে কি ঠাকমা? কি বলছিস কি রে মাঞ্জু? এই গায়ে কোনো অন্যায় হয়েছে? তুই যারে দেখিসিস সে উদিত মাইয়ের ভয়ানক রূপ। সে জেগে উঠিছে রক্ত পিসেছ। তাকে শান্ত করতে না পারলে সকলে একসঙ্গে মরবে। শরীরের সব রক্ত শেষ হয়ে মরবে সবাই। তুই বাঁচা মাঞ্জু, তুই ওদের বাঁচা রে। কি জানি কোন অন্যায় কাজখানা হলো, যার জন্য এতখানি রুষ্ট হইলেন মাই। শোন মাঞ্জু, আমি তোরে আগেই বলিছিলাম উদিত মাইরে জাগিয়ে তোলা ভালো, কিন্তু তার সামনে কোনো অন্যায় হলি তিনি রুষ্ট হবেন। আর তখন কিন্তু গোটা গাঁয়ের মাথায় বিপদ নেমে আসবে। একজনও রক্ষে পাবে না, একজনও না রে। উদিত মাইকে পাহারা দেয় রক্ত পিসেস। একবার সে জাগলি গোটা গ্রাম শেষ। সেদিন সারা রাত ঘুম হয়নি মাঞ্জুর। জেগেছিলেন ঠাকুমাও। সারা রাত বসে সকাল হওয়ার অপেক্ষা করছিল দুজনে। ভোর হতেই ঠাকুমাকে আর ঘরে রাখা গেল না। এই নড়বড়ে শরীর নিয়ে মাঞ্জুর সঙ্গে সেও গেলেন উদিত মাইয়ের থানে। কিন্তু সেখানে প্রতিদিনের মতন মানুষের ভিড়। অনেকেই দিনের শুরুতে পুজো দিতে এসেছে। উদিত মাইয়ের সামনে গিয়ে দাঁড়ালেন ঠাকুমা, হাত জোর করে বলেন, তুমি এই গ্রামটারে রক্ষে করো উদিত মাই। কেউ কোনো অন্যায় করলি তার সাজা সকল রে দিওনি। তুমি যদি রক্ত চাও তবে তুমি আমার রক্ত নাও, তোমার তেষ্টা মেটাও। কিন্তু কোথায় হইছে অন্যায়
একবার দেখিয়ে দাও মা। ঠাকুমার পাশে এসে দাঁড়ালো মাঞ্জু। খুব নিচু ও চাপা গলায় সে বলল, ঠাকমা, ঠাকমা দেখো, মাটির উপরে রক্তের দাগ। ওরা দুজনেই দেখলো, কিন্তু কেউ বুঝতে পারল না। উদিত মায়ের দিকে তাকিয়ে আর মনে একরাশ ভয় নিয়ে বাড়িমুখো হলো মাঞ্জু আর ঠাকুমা। সেদিন সারাদিন ঘর থেকে বের হয়নি মাঞ্জু, যেন বুকের মধ্যে সে ভয়ের বারবারন্ত টের পাচ্ছে। অনেকে এসেছে মাঞ্জুকে ডেকে নিয়ে যেতে, কিন্তু মাঞ্জু আজ কারোর সাথেই কথা বলছে না। সে এক কোণে শুধুই চুপটি করে বসে আছে, আর চোখের সামনে ভাসছে রক্ত খাওয়া এক মেয়ে মানুষের মুখ। রাত বাড়ল, গাছের পাতার শিরশিরে শব্দ কানে আসছে। মাঞ্জুদের জানলাটা খোলা, সেখান দিয়ে ভেসে আসছে বন ফুলের গন্ধ। আচমকা খসখস শব্দটা বাড়তে লাগলো। ঘরে একা শুয়েছিলেন মাঞ্জু ঠাকুমা। শব্দ শুনে উনি একটু উঠে বসলেন যেন। আস্তে আস্তে বললেন, কে? শব্দটা আরো বাড়তে থাকলো। ঠাকুমা দেখলেন ওদের ঘরের মধ্যে কিলবিল করছে একটা জিভ, লাল লোলুপ। মেঝেতে ইতস্তত ঘোরাঘুরি করতে করতে সেটা আকারে বড় হতে থাকলো। সেই জিভের গা দিয়ে বেরিয়ে আসা অসংখ্য রোয়া সূচের মতন বিঁধে গেল ঠাকুমার শরীরে। ও মা গো! পরের দিন সকালে ঠাকুমার ঘরে এলো মাঞ্জু। বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পর ঠাকুমার ঘরে এসে মাঞ্জু দেখল ও ঠাকুমা হেলান দিয়ে বসে। মাঞ্জু ডাকলো, ঠাকমা। আরো একটু কাছে এগিয়ে এলো মাঞ্জু, আর আসতেই কি ভেবে বুকটা ছ্যাঁত করে উঠল। খুব সন্তর্পণে আরো কাছে এগিয়ে আসতেও সাড়া দিল না ঠাকুমা। মাঞ্জু হাত রেখে দেখলো ঠাকুমার গলার কাছে একটা বিরাট ক্ষত। বোধহয় এখান দিয়ে রক্ত টেনে নেওয়া হয়েছে। হাত পা অবশ হয়ে গেছে মাঞ্জুর। ঠাকুমার বালিশে হাত রাখতে বুঝলো সেখানে ফোঁটা ফোঁটা কাঁচা রক্তের বিন্দু। তার ঠিক পাশেই উদিত মায়ের গাছের পাতা। উদিত ভাই, উদিত ভাই, এ তো কি করলি আমার সঙ্গে? উদিত ভাই! উদিত মাইয়ের গাছে গজিয়ে উঠল আরো একটা নতুন ডাল। মাঝে কেটে গেল আরো কিছুদিন। মৃত্যু হলো আরো 2-3 গ্রামবাসীর। রাতের বেলায় দেহ পাওয়া গেছে মোড়লের 2 সাঙ্গপাঙ্গর। শরীরে রক্তের কমতি। তাদের দেহ মিলতেই হৈ হৈ পড়ে গেল। সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। মাঞ্জু অনেক চেষ্টা করেও তাদের মৃত্যু আটকাতে পারছে না। কিন্তু তারা কেউই তো কোনো অন্যায় করেনি। তবে কেন তাদের এমন শাস্তি দিচ্ছে উদিত মাই? কারোর মৃতদেহ পড়ে রইল পুকুরের ধারে, তো কারোর গ্রামের সম্মুখে। কিন্তু কারোরই জানা নেই কেন আর কিভাবে এরা সবাই একে একে মারা যাচ্ছে। রক্তশূন্য শরীরগুলো যেন গ্রামের মাঝে হাহাকার জুড়েছে। অস্ফুটে জানতে চাইছে কোন পাপের সাজা ভুগছে গোটা গ্রাম। মাঞ্জুর খুব কাছের বন্ধু কলি। উদিত মাইয়ের গাছটার কাছে একটা পুকুর ঘাট আছে। অনেকেই এখানে স্নান করে। এই পুকুরটাকে গায়ের মানুষ বলে পাচর পুকুর, কারণ এই পুকুরটাকে ঘিরে থাকে 5টা শক্ত গুড়ির গাছ। এই গাছগুলো ছায়া এসে পড়ে জলে। দুপুরবেলা শান্ত নির্জনতায় বসে আছে মাঞ্জু ও কলি। এই মাঞ্জু, আমাদের গায়ে কি হচ্ছে বলতো? এভাবে মানুষ দিনের পর দিন মরছে কেন? সবাই বলছে উদিত মায় নাকি রুষ্ট হয়েছেন। তুই কিছু জানিস? খুব ভয় করছে মাঞ্জু। আমার এই গায়ে থাকতে আর ভালো লাগছে না। চিন্তা করিস না কলি,
সব ঠিক হয়ে যাবে, দেখবি। আমি আবার সোপন পাবো, আমাদের গাঁটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তবে এই গাঁয়ে কোনো অন্যায় হতে দেওয়া যাবে না। আচ্ছা কলি, তুই জানিস কি একটা কোনো খুব বড় অন্যায় হয়েছে এই গাঁয়ে? এটা কে করেছে তুই কিছু জানিস? আমার শুধু মনে হচ্ছে তার জন্যই হয়তো এতটা রুষ্ট হয়েছে উদিত মাই। আমি কি করে জানবো মঞ্জু? তুই এখন একা একা ঘরে থাকিস, আমার আমার তোর জন্য চিন্তা হয়। যত সব ভুলভাল কথা মাথায় নিয়ে ঘুরছিস। চল চল, আমরা সবাই মিলে উদিত মায়ের কাছে একটা পুজো দিয়ে আসি। দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে। নয়তো নয়তো চল কোবরেজ মশাইকে বলি, হয়তো নতুন কোনো রোগ ছড়িয়েছে, আমরা হয়তো জানি না। এই আমি এখানে বসে উদিত মায়ের কাছে মানত করলাম, উনি আমাকে নিয়ে নি, কিন্তু কিন্তু এই গায়ের মানুষদের ঠিক করে দিক। কলির মুখ চেপে ধরল মাঞ্জু, অস্ফুটে বলল, কলি, এসব কি কথা? চুপ, একদম বলবি নেই, একদম এসব কথা বলবি নেই, চুপ। তারপরেই ঠোঁটে হাত দিয়ে কলিকে চুপ করতে বলল মাঞ্জু। শুকনো পাতার উপর কেউ যেন হেঁটে আসছে, তার শব্দ। বুকের ভেতর আবার একটা ভয় জেগে উঠছে ক্রমশ। তবে কিছুক্ষণের মধ্যেই সেই শব্দ মিলিয়ে গেল। একটা ঠান্ডা হাওয়া দিল আর কলির দিকে মুখ ফেরালো মাঞ্জু। কলি বলল, জানিস তো মঞ্জু, আমার মনে হয় একবার উদিত মায়ের কাছে গিয়ে পেন নাম করে আসি। মন বলছে, দেখিস সব ঠিক হয়ে যাবে। যাবি বলছিস? বেশ তো, তবে চল। উদিত মাইয়ের থানের কাছে এসে দাঁড়ালো দুজনে। মাটির হাঁটু গেড়ে বসলো কলি। শরীরের যে অংশটা মাটির সঙ্গে ঠেকলো ঠিক সেখানে ঈষৎ চিনচিনে ব্যথা করে উঠল। তবে খুব একটা গরজ করল না কলি। উদিত মাইয়ের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করল। আবার মনে হলো কি একটা সূচের মতন ফুটলো যেন, তাও গরজ করল না সে। তারপর উঠে দাঁড়িয়ে মাঞ্জুর কাছে গিয়ে বলল, চল মঞ্জু, ঘর যাই। শরীরটা কেমন যেন দুর্বল লাগছে রে। আমি আসি কেমন? তারপর যাওয়ার আগে মিষ্টি হেসে বলল, দেখিস সব ঠিক হয়ে যাবে, আমাদের গ্রামটা আবার সেরে উঠবে। একদিন পর মাঞ্জুর খবর পেল কলি খুব অসুস্থ। যত দিন যাচ্ছে সে যেন শুকিয়ে যেতে থাকছে, না পারছে ভালো করে খেতে, না হাঁটাচলা করতে। ওর শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে যাচ্ছে। একদিন দুপুরে কলির বাড়ি গেল মাঞ্জু। কি রে কলি, কি হয়েছে তোর? তোর তোর শরীরটা এমন ভেঙে যাচ্ছে কেনে? কবিরাজকে দেখিয়েছিস? হ্যাঁ রে, দেখিয়েছি, কি জানি কি হবে। এই মঞ্জু, চল না চল না, আমরা পাঁচর পুকুরের ধারে গিয়ে বসি। কতদিন যায় না। তোর শরীর দেবে? ঠিক দেবে। বেশ কিছুক্ষণ পাঁচর পুকুরের ধারে বসে রইল। কলির বাবা তাকে এখানে এনেছিল। তার শরীর এতটাই অসুস্থ, একা এদিক ওদিক যেতে পারে না। এতদিনের জমে থাকা কথা ওরা ভাগ করে নিচ্ছিল। এমন সময় হঠাৎ কলি বলল, আমার শরীরটা বোধহয় আর ঠিক হবে না রে মঞ্জু। মাঞ্জু চুপ করে থাকে। রাত বাড়ল। গোটা গ্রামে একটিও মানুষ বোধহয় এখন জেগে নেই। জলের ফোঁটা পড়ার মতন এক নাগারে শব্দ হচ্ছে। মাঝরাতে উঠে কলি বুঝল বাইরে বৃষ্টি পড়ছে। এই ঘরটায় একাই শোয়ে কলি। শরীরটা দিনকে দিন ভেঙে যাচ্ছে। কলির বুকের ভেতর একটা অজানা ভয় উকি দিচ্ছে। ঠিক এমন সময় কলির দরজার সরসর শব্দ। ঠিক যেন কেউ দরজার নিচে থেকে ঢোকার চেষ্টা করছে। বার কয়েক হলো, আবার শান্ত। মাঝরাতে দরজা খুলতে ঠিক ভরসা পাচ্ছে না কলি। সাহস করে দু পা এগোলো সে। শব্দ আরো বাড়ছে।
আর অপেক্ষা না করে দরজা খুলে দিল কলি। কেউ নেই। কে 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 দরজা ধাক্কাচ্ছিলে? কারো সাড়া পেল না। দরজার ওপারে উঠোন, উঠোনের ওপারে বাপ মায়ের ঘর। বেড়া ডিঙিয়ে যে কেউ চলে আসতে পারে, তাই মাঝরাতে দরজা খুলতে বাপ মানা করে। হঠাৎ একটা ছায়া এসে দাঁড়ালো দরজার কাছে। তার জিভ তাতে লক লক করছে। প্রচন্ড ভয় পেয়ে ছিটকে গেল কলি। শ্বাস পড়ছে দ্রুত। এমন সময় সে অনুভব করলো তার শরীরে কেউ সূচের মতন কিছু ঢুকিয়ে দিল। ব্যথায় চিৎকার করে উঠল কলি। মৃত্যুর আগে কলি শেষবারের মতন একটা শব্দ উচ্চারণ করতে পারল। পিশাচ। পরের দিন সকালে কলির বাড়ি এলো মাঞ্জু। কলির রক্তহীন ফ্যাকাশের দেহ দেখে কেঁদে উঠল সে। কলি, কলি কি হয়েছে তোর? তুই সারা দে কলি, তুই সারা দে। কলির লাল টুকটুকে শাড়িটায় চাপ চাপ রক্তের দাগ। হাত রেখে মাঞ্জু দেখল গলার কাছে বিরাট একটা ক্ষত। কলির চোখ দুটো খোলা। সে স্থির হয়ে তাকিয়ে আছে। মাঞ্জুর মুখে কথা নেই। কলির মাথায় হাত রেখে সে বিড়বিড় করে বলতে লাগলো, তুইও মরে গেলি কলি? তুইও আমার সাথে কথা বলবি না? কিরে কলি, কিরে বলবি না তুই কথা? মাঞ্জু দেখলো কলির পাশে পড়ে আছে উদিত মাইয়ের গাছের পাতা। উদিত মাইয়ের গাছের ফের গজিয়ে উঠল আরো একটা নতুন ডাল। আর বিন্দুমাত্র দ্বিধা নেই মাঞ্জুর। কিন্তু কি অপরাধ সেটাই কিছুতে বুঝে উঠতে পারল না মাঞ্জু। কিছুতেই না। ঘড়ির সময়ের পরোয়া নেই। বিকেল গড়িয়ে সন্ধ্যা এলো। পাঁচর পুকুরের ধারে একা একা বসে আছে মাঞ্জু। সন্ধ্যা নামার মুখে কয়েকজন আসছিলেন পুকুর ঘাটে। মাঞ্জুকে দেখে ওরা এগিয়ে এলো। এখন আর কি বাকি রইল? আমরা সবাই এক এক করে মরবো। তুই তো বলেছিলি পুজো করো, পুজো করো, সবাই ভালো থাকবো। এখন এখন তো সবাই মরতে বসেছে। ধীরে সুস্থে মাঞ্জু বলল, সবাই মরে যাবে? সবাই? তুই এখন মুখ তুলে কথা বলছিস মঞ্জু? তোর তোর লজ্জা করে না? হ্যাঁ, শুধুমাত্র তোর জন্যই আমরা আজ সবাই বিপদের মুখে। মঞ্জু, তোর কথা মেনেই আমরা উদিত মায়ের পূজা করা শুরু করেছিলাম। আর এর আগে তো আমাদের গায়ে কোনো বিপদ ছিল না। তুই যেচে বিপদ ডেকে এনেছিস। তুই হচ্ছিস আসল বিষ, যার জন্য গোটা গ্রামটার আজ মোড়ো অবস্থা। দিনের শেষে ম্লান আলো এসে পড়েছে মাঞ্জুর মুখে। শরীরটা যেন কোনো রকমে বসে আছে। গত কয়েকদিনে লাগাতার ঝড়ের মুখে পড়া ঝোড়ো কাকের মতন শীর্ণ জীর্ণকায় তার শরীরটা, যেন হার না মেনে বেঁচে আছে। মুখ তুলে চাইল মাঞ্জু। নিচু গলায় বলল, আমি কি করেছি? গ্রামের লোকটা চলে গেল, কিন্তু চোখের জল আর সামলাতে পারল না মাঞ্জু। এই গ্রামবাসীদের জন্যই দিন রাত চিন্তা করে গেছে সে। তারাই আজ ওকে কাঠগোড়ায় তুলছে। লজ্জায়, ঘেন্নায়, কষ্ট আর যন্ত্রণার ধাক্কায় কথা জড়িয়ে গেল মাঞ্জুর। কোনো কথা না বলে সে ছুটে গেল উদিত মাইয়ের থানে। আজ অমাবস্যার রাত। মাঞ্জু ঠিক করলো আজ সারা রাত সে সেখানে থাকবে। আজ আর কাউকে মরতে দেবে না সে। আজ সে মরবে। ওদের বাঁচাতে না পারলে আমিও মরে যাব। ওরা তো ঠিকই বলেছে, আমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই। ঠিক এমন সময় মনে পড়ল মাঞ্জুর উদিত মাইয়ের পুজো শুরু করার আগে ঠাকুমা কি বলেছিল। বুঝলি মাঞ্জু, আজ থেকে অনেক কাল আগে আমাদের এই গাঁয়ে উদিত মায়ের পুজো হতো। সবাই সুখী শান্তিতে থাকতো। কিন্তু যত সময় গতি লাগে
তত সব বদলি যেতে থাকে। এই গাঁয়ের মানুষজন অকারণে মরতে লাগলো। মরণের সময় ওদের গায়ে ছিটে ফোটাও রক্ত ছিল নে। সাদা হয়ে যাওয়া শরীরটা ছটফট করতে করতে শান্ত হয়ে যেত। সবাই বলল পাপ লেগেছে, আর সেই পাপ থেকে বাঁচতে সবাই ঠিক করলো গাছটারে কেটে দিবে। কিন্তু কিন্তু পারলো নে। তারপর অনেক বছর হলো, কেউ আর ওই গাছের কাছে যায় নাই। তুই আবার অনেক বছর পর উদিত মাইরে জাগিয়ে তুলিসিস মা। যা যা করবি খুব সাবধানে করিস মানজু। তিনি জেগে উঠলে সোজা পুরো গ্রামটারে ধরে রাখবেন। কিন্তু কোনো পাপ হলি তার ফল ভুগতে হবে গোটা গাঁয়ের মানুষরে। তিনি রুষ্ট হলি তার রক্ত পিপাসা তুই মেটাতে পারবি তোরে। আচমকা এই সব কথা মনে পড়তে চমকে উঠল মাঞ্জু। ঠাকুমা এত করে বলার পরেও সে কোনো কথা শোনেনি। জেদ করে উদিত মাইয়ের পুজো করেছে, কিন্তু এখন যে বিপদ আসন্ন, কি করবে এবার মাঞ্জু? কিভাবে রক্ষা করবে গোটা গ্রামের মানুষকে? কিভাবে তাদের বাঁচাবে পাপের হাত থেকে? এবার মনস্থির করলো মাঞ্জু, পারলে গোটা গাছটাকে কেটে দেবে সে। তাতে যদি পাপ মোছে তো মুছুক। আজ অমাবস্যা, আজ সারা রাত সে উদিত মাইয়ের কাছে প্রার্থনা করবে। তাও যদি কোনো সমাধান না হয় তবে চরম পদক্ষেপ নিতেই হবে। তাই ঠাকুমার কথা মতন গ্রামের সবাইকে সে শেষবারের মতন বাড়ি বাড়ি গিয়ে ডাকলো। সবাইকে ডেকে ডেকে বলল, তোমাদের সবাই আজ আমার কথা শুনে নাও, তারপর যা চায় মন সেটাই করবে। যদি তোমরা চাও তবে আমাকে মেরেও ফেলতে পারো, আমি আর মানা করব না, কিন্তু আমার কথা তোমরা একটি বার শুনে নাও। আজ হইল অমাবস্যার রাত। ঠাকুমা বলতেন আজকের দিনে উদিত মাই জেগে ওঠেন। তাই আজ আমি একা থাকবো উদিত মাইয়ের থানে। তাকে বলবো যদি আমিও মারা যাই, কাল সকালে তোমরা উদিত মাইয়ের গাছখানা কেটে ফেলো, কারণ এখন ওই গাছে একখান শয়তান আছে। তোমরা শুধু আমার একটা রাত সময় দাও। মাঞ্জু মরুক না বাঁচুক গ্রামের কিছু যায় আসে না, তাই সবাই তাকে সম্মতিও দিল। সেদিন বোধহয় সন্ধে নামলো দ্রুত। গাঢ় অন্ধকারের চাদর ঝুপ করে নেমে এলো গ্রামের উপরে। সন্ধ্যা থেকেই বাতাস কেমন এক বুনো বুনো গন্ধ। ভারী বাতাস গোটা গ্রামটাকে ঘিরে রেখেছে। আকাশ আর চাঁদ ওঠার প্রত্যাশায় নেই। সন্ধ্যা নামতেই বুঝি ঘুমিয়ে পড়ল গোটা গ্রাম। একের পর এক মৃত্যুর সাক্ষী থাকা চিতপুর গ্রাম। সব শেষের প্রত্যাশায় প্রহর গুনছে গ্রামের প্রত্যেকটা মানুষ। রাত বাড়লে সে যাবে উদিত মাইয়ের থানে। তুমি আমায় ক্ষমা করো উদিত মাই। এই গ্রামকে রক্ষা করতে সমস্ত পাপ আমি মাথায় তুলে নেব, কিন্তু এই গ্রামকে আমি শেষ হতে দেব না। রাত বাড়ল। গোটা গ্রাম তখন ঘুমিয়ে পড়েছে বোধহয়। ঘর থেকে উদিত মাইয়ের থানের দিকে যেতে শুরু করলো সে। চৌকাঠের ওপারে দাওয়ায় অন্ধকার লেপ্টে রয়েছে যেন। অনেক কালের শুকিয়ে যাওয়া আলপনার কিছু অবশিষ্ট বেঁচে আছে। তাতেই অন্যমনস্কভাবে পা পড়ল মাঞ্জু। একবার পিছন ফিরে দেখে নিল বাড়িটা। কি জানি আর কখনো ফেরা হবে কিনা। উদিত মাইয়ের থানের কাছে পড়ে রয়েছে এক রাশ শুকনো ফুল। মাটির উপর শুকিয়ে যাওয়া রক্তের দাগ। বুকের ভেতর একটা ভয় উকি দিচ্ছে মাঞ্জুর। তবু ভয়কে গুরুত্ব দিলে মনের জোর ভেঙে যাবে। তাই ওই মাটিতেই বসে পড়ল মাঞ্জু। হাত জোর করে মাঞ্জু বলল, এই গ্রামকে তুই রক্ষে কর উদিত মাই, আর কাউকে তুই মরতে দিস নে। তুই তো আগে সবাইরে রক্ষে করতিস, বল কেনে এমন বদলে গেলি তুই? আমি তোকে বলছি দেখিস, এই গ্রামে আর কোনো শয়তান থাকবে না।
তুই আবার বাইরে রক্ষে কর মাই, তুই আবার রক্ষে কর। তুই যদি না পারিস তো আমায় বল তোর কত রক্ত লাগবে, কত কত আমি আমি দিব তোরে। আমায় নিয়ে নে মাই, তোর তেষ্টা মেটা, তুই আমারে নে। কিন্তু একটা একটা করে মানুষ মরছে আর তোর গায়ে নতুন ডাল গজাচ্ছে, এটা কি করে হয় মাই? গ্রামে সবার সামনে মাঞ্জু উদিত মাইয়ের কথা তুমি করে বলে, কিন্তু একমাত্র যখন ও একা থাকে তখন উদিত মাইকেই তুই করে ডাকে, যেন উদিত মাইয়ের সঙ্গে ওর চিরকালের আত্মার বাঁধন। এক নাগারে কথাগুলো বলে গেল মাঞ্জু, কোনো সাড়া এলো না অপর দিক থেকে। মাঝে কতটা সময় কেটে গিয়েছে তার হিসেব নেই। হঠাৎ একটা শব্দ হতে লাগলো, শান্ত, খুব শিরশিরে একটা শব্দ। মাথা তুলে তাকালো মাঞ্জু, বিড়বিড় করে বলল, তবে কি তুই সাড়া দিলি উদিত মাই? হ্যাঁ, তুই আমার ডাকে সাড়া দিলি? তবে মাঞ্জুর কথাটাই যেন একা এক পাক ঘুরে গেল। আরও কিছুক্ষণ সময় কাটলো মাঝে, অন্ধকারে চোখ সয়ে গেল মাঞ্জু। বিরক্ত হয়ে সে বলল, তুই সাড়া দিবি নি তো উদিত মাই? তবে নে, আমার রক্ত আমি তোকে দিলাম, নে মাই, মিটা তোর তেষ্টা মিটা মাই। আচমকা পিছনে এসে উপস্থিত হলো মোড়ল। মাঞ্জুর উদ্দেশ্যে বলল, মাঞ্জু শোন, এই উদিত মাই কিচ্ছু পারে না। ওরে মানত করলে যা চাইবি না তাই দেবে বলেছিলি, তাই না? আবার একটা মেয়ে দিয়েছে আমারে, আমি তো ছেলে চেয়েছিলাম। মাথা গরম হয়ে গেছিল আমার, ওদের আমি মেরে পুঁতে দিয়েছি। এইখানে এই মাটির তলায় তোর উদিত মাইয়ের থানে। এবার তোর পালা। আচ্ছা, তোকেও আমি মেরে এখানে পুঁতে দেব। বাকরুদ্ধ হয়ে গেল মাঞ্জু। অস্ফুটে বলে, কুসুম দিদি। মুখের কথা শেষ হতে না হতেই পেটের ভিতর প্রচন্ড ব্যথা করে উঠল মাঞ্জু। মুখ দিয়ে কল কল করে বেরিয়ে এলো রক্ত। উদিত মাইয়ের গাছের কাছে থাকা মাটি আবার লাল হয়ে উঠল, গাঢ় লাল। প্রচন্ড যন্ত্রণায় মুখ কুঁচকে গেল মাঞ্জু। গলা ফেটে বেরিয়ে এলো আর্তনাদ। নে উদিত মাই, নে, তোরে আমি রক্ত দিলাম। তোর মধ্যে যে শয়তানটা বাসা বেঁধেছে, ওরে ওরে বিদায় কর এবার। আমি মরলে গায়ের মানুষ কেউ যেন না মরে। আমি বুঝেছি তুই কেন রাগ করেছিস। এবার এবার তুই শান্ত হ মা। কিন্তু এরপর যা ঘটল তার জন্য প্রস্তুত ছিল না মাঞ্জু। ওর রক্তবমি হওয়ার মুহূর্তে সামনে দাঁড়িয়েছিল মোড়ল বাবু। উদিত মাইয়ের গাছের মধ্যে থেকে একটা সুরের মতন কিছু পাক দিয়ে উঠতে লাগলো, একটা বিরাট বড় জীবের মতন কিছু, যাতে শত সহস্র রোয়া বিধে আছে। সেটা পাকিয়ে পাকিয়ে উঠতে লাগলো। আচমকা মোড়ল বাবুর গলাটা সজোরে পেঁচিয়ে ধরল, আর ছুরির মতন ধারালো কিছু গর্ত হয়ে ঢুকে গেল গলায়। রক্তের গন্ধে ভরে উঠল চারিদিক। আর্তনাদ করে উঠল মোড়ল বাবু। মাত্র কিছুক্ষণের ব্যাপার, মোড়ল বাবুর শরীরটা লুটিয়ে পড়ল। তো প্রতিশোধ নিলি উদিত মাই? তোর রক্ত পিশাচকে পাঠিয়ে তো প্রতিশোধ নিলি উদিত মাই? ঘটনার আকস্মিকতা কাটেনি মঞ্জুর, তবে ধীরে ধীরে আশেপাশের দৃশ্য বদলে যেতে লাগলো। উদিত মাইয়ের গাছে আরও একটা ডাল গজিয়ে উঠল। মাঞ্জু লক্ষ্য করল গাছের গুড়ির গা দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, তাজা কাঁচা রক্ত। গাছের ডালপালা দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে মাটির ওপর। শুকনো মাটি রক্তে ভিজে লাল হয়ে যাচ্ছে ক্রমশ।
পূবের আকাশে লাল আভা দেখা যাচ্ছে। ঠিক এমন সময় একটা নারী কণ্ঠ ও তার সঙ্গে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল মাঞ্জু। গাটা শিউরে উঠল ওর। কে কে কাঁদছে এভাবে? মাঞ্জু যেখানে বসেছিল তার কাছাকাছি একটা জায়গায় মাটির উপর রক্ত জমে আছে। এক জায়গায় সেখানকার মাটিটা পাতলা। কি মনে হতে চিৎকার করে গ্রামের লোকদের ডাকতে লাগলো মাঞ্জু। কেউ আছো? একবারটি এখানে এসো শিগগির, এসো গো তোমরা, একবারটি এসো। মাঞ্জুর প্রাণপণ চিৎকার শুনে অনেকে না এলেও 3-4 জন পুরুষ মানুষ ছুটে এলো। তার পিছনে গ্রামের অন্য মানুষও ছুটে এলো। তাদের দিকে তাকিয়ে মাঞ্জু উত্তেজিত হয়ে বলল, ওগো ওগো, তোমরা এই মাটিখানা সরাও, আমার কথা শোনো। ভোর ওরা আগে এই মাটি সরাও। সূর্য ওঠার সময় আমাদের এই গাছটারে কেটে ফেলতে হবে, নয়তো আমাদের গায়ের মানুষগুলো বাঁচবে নাই। গ্রামের মানুষজন মাঞ্জুকে দেখলো রক্তে ভেজা অবস্থায়, শরীর দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত, সেই রক্তে ভিজে যাচ্ছে মাটি। তবুও দাঁড়িয়ে রয়েছে মাঞ্জু। ওর প্রাণটা হয়তো আর কিছুক্ষণের জন্য, তবু যতটুকু সময় পাওয়া যায় গ্রামটাকে রক্ষা করতে চাইছে সে। গ্রামবাসীরা মাঞ্জুর দিকে তাকিয়ে থাকে। মুচকি হাসে মাঞ্জু, আবার বলতে থাকে, তোমরা আমাকে নিয়ে ব্যস্ত হইও নি, আমি যা বলছি শিগগির তাই করো। যাও, শিগগির মাটিটা খোঁড়ো। মাঞ্জুর কথা শুনে মাটি খোঁড়া শুরু করে গ্রামবাসীরা। মাত্র কিছুক্ষণের অপেক্ষা। খুঁড়তে খুঁড়তে একসময় হাতে এসে লাগে একটা শক্ত মতন কিছু। তারপরেই বোঝা যায় এটা একটা মানুষের হাত। তার আরও কিছু পর বোঝা যায় এটা একটা মেয়ে মানুষের হাত। চিৎকার করে পিছিয়ে আসে গ্রামবাসীরা। মাঞ্জু তাদের ভরসা জুগিয়ে বলে, তোমরা ভয় পেও নে, মাটিটা সরাও, যাকে পাচ্ছ উঠিয়ে আনো। তাড়াতাড়ি করো যাতে কোনোভাবেই আলো না ফোটে, নাহলে তারা আবার মাটির তলায় মিলিয়ে যাবে আর শক্তি দেবে পিশাচকে। মাঞ্জুর কথা মেনে মন্ত্রমুগ্ধের মতন সকলে মাটি সরাতে লাগলো। আর তার সঙ্গে খেয়াল হলো উদিত মাইয়ের গাছ থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে রক্ত, তাজা রক্ত, যেন দীর্ঘদিনে শুষে নেওয়া রক্ত। 4 জন গ্রামবাসী মাটির নিচ থেকে একটা দেহকে তুলে আনলো। ভোরের আলোতে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সকলের মুখেই হাজারো প্রশ্ন। তাদের আশ্বস্ত করে মাঞ্জু বলল, তোমরা ভয় পেও না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, তোমরা কিচ্ছু ভেবো না। ধীরে ধীরে মাটির নিচ থেকে তুলে আনা হলো মোড়লের স্ত্রীর দেহ। অনেকে ওকে চেনে। গ্রামের মানুষ অবাক হয়ে দেখে বলল, আরে মোড়ল যে বলেছিল কুসুম পালিয়ে গেছে তার নাগরের সাথে, ওরা এইখানে এলো কি করে? মাঞ্জু খুব কষ্ট করে তাদের সব বলল, আর বলল গাছের ওদিকে মোড়লের লাশ পড়ে আছে। আরে মেয়েটাকে মেরে পুঁতে রেখেছিল এখানে শয়তানটা, তাই তাই হয়তো রুষ্ট হয়েছেন উদিত মাই। কিন্তু মাঝখানেই চিৎকার করে উঠল মাঞ্জু, বলতে লাগলো, উদিত মায়ের মধ্যে এখন একটা শয়তান আছে, ওই পিশাচটারে এবার শেষ করতে হবে। গাছ কাটো, তোমরা এবার গাছটা কেটে ফেলো। কি বলছিস মাঞ্জু? হ্যাঁ, উদিত মায়ের গাছ কেটে দেব আমরা? শ্বাস আটকে আসছে মাঞ্জু। কোনো মতে সে বলল, আমি আর বেশিক্ষণ বাঁচবো না, আমি আর পারছি না। তোমরা কেটে ফেলো গাছটা, কেটে ফেলো। মায়ের ইচ্ছা হলে মা আবার আসবেন, তখন যেন গ্রামের কেউ কোনো অপরাধ করো না। মাকে তোমরা মন দিয়ে দেখো। তোমরা লোভ করো না, না হলে আবার শয়তানের রক্ত পিপাসা জাগবে। তোমরা দেখো না, এখন গাছটাকে কেটে ফেলো। একটার পর একটা কাটারির কোপ পড়তে লাগলো গাছটার ওপর। একটা আঘাতে ক্লান্ত প্রাচীন গাছটা ধীরে ধীরে একদিকে হেলে পড়তে লাগলো। একটা কোপে গাছ থেকে লাল তরল গড়িয়ে পড়তে লাগলো। দীর্ঘদিন ধরে শুষে নেওয়া হাজারো মানুষের রক্ত।
একসময় কাটারি শেষ কোপে যখন গাছটা হুমড়ি খেয়ে পড়ল মাটিতে, ঠিক সেই সময় পূব আকাশ উজ্জ্বল করে সূর্য উঠল। মাঞ্জুর গ্রামের মোহন ময়রার কোলে শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতে থাকলো। যাবার সময় সে বলে গেল, আমাকে যে যেতেই হবে গো। আমি আমি নিজেকে উৎসর্গ করেছি উদিত মাইয়ের কাছে। আমায় উনি নেবেন। তবে তবে তোমরা ভেবো না উদিত মাই এই গ্রামকে রক্ষা করবে, ঠিক রক্ষা করবে। বেশ কিছু বছর পর চিতপুর গ্রামে আজ মহা সমারোহ। অনেক বছর পর উদিত মাইয়ের থানে এবার একটা নতুন চারা গাছ দেখা দিয়েছে। গায়ের মোহন ময়রার নজরে পড়েছিল সেই গাছটা। এই মোহন ময়রার বউটা পোয়াতি ছিল। সেদিন দুপুরেই তার কোল জুড়ে একটা শিশু এসেছে, একটা ফুটফুটে কন্যা সন্তান। গ্রামবাসীরা আর মোহন ময়রা মেয়েটার নাম রেখেছে মাঞ্জু।